আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র। আজকে হচ্ছে তোমাদের রিভিশন তৃতীয় অধ্যায় পরিকল্পনা। এই অধ্যায় থেকে তোমাদের আজকে দুইটা প্রশ্ন পড়াবো। একটা হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে পরিকল্পনার নীতিমালা বা আদর্শ। গত ক্লাসে হচ্ছে তোমাদের পরিকল্পনা এটা সংজ্ঞা পড়ানো হয়েছিল, তোমরা গত ক্লাস থেকে সেটা মুখস্থ করে নিবা। এবং যেহেতু রিভিশন, পরিকল্পনার সংজ্ঞাটা সবারই জানা উচিত, ঠিক আছে? এখনও যারা মুখস্থ করো নাই বা করতে পারো না তারা অবশ্যই মুখস্থ করে নিবা, ঠিক আছে? তাহলে প্রথম যে প্রশ্ন দেখো সেটা আসে পরিকল্পনার বৈশিষ্ট্য। পরিকল্পনা আমরা জানি, পরিকল্পনা হচ্ছে বর্তমানে বসে ভবিষ্যতের কথা চিন্তা করা। কিছু কাজ, সেই কাজটা কিভাবে করতে হবে, কখন করতে হবে, কার দ্বারা করতে হবে, সেই বিষয়ে যে অগ্রিম সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে পরিকল্পনা বলা হয়। পরি এবং কল্পনা, আমাদের মনে হয় যে পরিকল্পনা একটা ওয়ার্ড বা শব্দ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যেমন পরিকল্পনা কি দুইটা আলাদা অর্থ বহন করে। ম্যানেজমেন্ট, আমাদের মনে হয় ব্যবস্থাপনাটাও মনে হয়েছিল কি একটা ওয়ার্ড বা শব্দ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি এটার তিনটা মিনিং, তিনটা আলাদা আলাদা অর্থ আছে। ম্যানেজ, মেন, ট্র্যাকফুলি। পরিকল্পনারও কি দুইটা আলাদা মিনিং আছে, পরি আর হচ্ছে কল্পনা। পরি শব্দের অর্থ বলছিলাম কি, পরি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর কল্পনা শব্দের অর্থ হচ্ছে চিন্তাধারা। তাহলে কোনো কাজ শুরু করার পূর্বে বিশেষ চিন্তাধারাই হচ্ছে পরিকল্পনা। তাহলে পরিকল্পনা যে বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রাথমিকতা বা প্রথম। পরিকল্পনার প্রথম কি বৈশিষ্ট্য বা প্রাথমিকতা কি? পরিকল্পনা ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে প্রথম ও মুখ্য। ব্যবস্থাপনার যে 7টা কাজ তার মধ্যে পরিকল্পনা হচ্ছে প্রথম এবং প্রধান এবং মুখ্য কাজ, ঠিক আছে? এর মাধ্যমে অন্যান্য কার্য প্রক্রিয়ার উপর অগ্রিম ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে অন্যান্য যে কাজগুলো আছে, পরিকল্পনা পরে সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, সাধন, নিয়ন্ত্রণ, এগুলো কি করা হয়? এগুলো এই প্রক্রিয়ার উপর অগ্রিম বা আগাম ধারণা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তাহলে পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপক অন্যান্য কাজ কিভাবে করবেন তা ঠিক করে নেন বলে একে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয়। পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপক অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিভাবে করবেন তা ঠিক করে নেয় বলে একে ব্যবস্থাপনার কি বলা হয়? প্রাথমিক কাজ বলা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনা এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, উদ্দেশ্যমুখিতা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সহজ কার্য প্রক্রিয়া প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে পরিকল্পনা। প্রত্যেকটা কাজের পিছনে কি থাকে? লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তাহলে প্রতিষ্ঠানে যখন একজন ব্যবস্থাপক কাজ করবে তখন কি তাকে পরিকল্পনার মাধ্যমে প্রথম কি করতে হবে? পরিকল্পনার মধ্যে প্রথম হচ্ছে তার কি থাকতে হবে? কাজের উদ্দেশ্য থাকতে হবে, কি উদ্দেশ্যে সে কাজটা করবে। কারণ হচ্ছে উদ্দেশ্য, পরিকল্পনা ব্যতীতও কোনো উদ্দেশ্য অর্জন করা যাবে না। আর সেই উদ্দেশ্যটা কি সেটা নির্ধারণ করে তারপরে কি করতে হবে? পরিকল্পনা প্রণয়ন করতে হবে। নির্ধারিত লক্ষ্য কিভাবে অর্জিত হবে সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনা পরিকল্পনার মাধ্যমে পাওয়া যায় বলে একে ব্যবস্থাপনার কি উদ্দেশ্যমুখী কাজ বলা হয়। নির্ধারিত লক্ষ্য কিভাবে অর্জিত হবে সেই বিষয়ে কি সঠিক দিক নির্দেশনা পরিকল্পনার মাধ্যমে পাওয়া যায়, এই জন্য এটাকে কি বলা হয়? পরিকল্পনাকে উদ্দেশ্যমুখী কাজ বলা হয়ে থাকে। চিন্তাশীল প্রক্রিয়া। পরিকল্পনা অবশ্যই কি মেধা মননশীল বহু চিন্তার একটা ফল। কারণ হচ্ছে এটা কি করতে হয়? মেধাটাকে কাজে লাগাইতে হয়, সেজন্য এটাকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়। পরিকল্পনাকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়। এটি সফল ও উন্নত পরিকল্পনা প্রণয়নে অনেক চিন্তা ভাবনা করতে হয়। কারণ হচ্ছে এটা যদি কি করতে চায়, সে সফল করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে তাকে অবশ্যই কী করতে হবে? পরিকল্পনা প্রণয়নে অনেক কী করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে।
ব্যাপক গবেষণা ও চিন্তা ভাবনা করে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কারণ হচ্ছে পরিকল্পনা কি মুখে বললেই কি পরিকল্পনা প্রণয়ন করা যায় না। কোনো বিষয়ে বা যে বিষয়ে সে পরিকল্পনা প্রণয়ন করবে সেই বিষয় অবশ্যই তাকে কী করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, যাচাই বাছাই করে তারপর হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে ব্যর্থ হলে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। যদি ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে সঠিক সে চিন্তা ভাবনা করতে না পারে তাহলে সে কী করতে পারবে না, সেটা বাস্তবায়ন বা বাস্তবসম্মত হবে না। চিন্তার উপর পরিকল্পনার সাফল্য নির্ভর করে। একে ব্যবস্থাপনা চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়। এই পরিচিন্তার উপর পরিকল্পনা কি সার্থকতা বা সফলতা নির্ভর করে, এই জন্য এটাকে পরিকল্পনার কি চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়ে থাকে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ভবিষ্যৎমুখিতা। ভবিষ্যৎমুখিতা আমি বলছি, একটু আগেই বলছি যে পরিকল্পনা কি বর্তমান বসে কি করে ভবিষ্যতের চিন্তা করে। কোনো কাজ কিভাবে কখন কার দ্বারা করতে হবে সেই বিষয় কি অগ্রিম যে সিদ্ধান্ত নেয় সেটাকে বলা হয় পরিকল্পনা। তাহলে এই যে অগ্রিম সিদ্ধান্ত মানে কি ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কি করে বর্তমানে সিদ্ধান্ত নিতে হয়, এই জন্য এটাকে ভবিষ্যৎমুখিতা বলা হয় পরিকল্পনাকে। পরিকল্পনা সমগ্র কার্যক্রম প্রক্রিয়াকে কেন্দ্র করে কি করা হয়, নির্ণয় করা হয়। পূর্বানুমান বা পূর্বের অনুমান, এটার মাধ্যমে কোনো কাজ পরবর্তীতে কিভাবে কখন কার দ্বারা সম্পাদন হবে তা আগাম কি করা হয়, নকশা প্রণয়ন করা হয়ে থাকে। যে কোনো কাজ করার আগে কাজটি কিভাবে করবে, কখন সম্পাদন করবে, কার দ্বারা করবে, এই তার দিক নির্দেশনা পরিকল্পনা নির্ধারণ করা হয়ে থাকে। আর ভবিষ্যতে কার্যপদ্ধতি পরিকল্পনায় অঙ্কন করা হয় বলে একে কি বলা হয়, উদ্দেশ্যমুখী কাজ হিসাবে বিবেচনা করা হয়। ভবিষ্যতের কার্যপদ্ধতি অনুযায়ী বা কার্যপদ্ধতি পরিকল্পনায় অঙ্কন করা হয় বলে একে কি ভবিষ্যৎমুখী কার্য হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে ব্যক্তি। পরিকল্পনাটা হচ্ছে প্রতিষ্ঠানের সর্বত্র কি করে বিরাজ করে। সব জায়গায় কি পরিকল্পনা, প্রত্যেকটা কাজের জন্য কি করতে হয়, পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সেই জন্য পরিকল্পনাকে ব্যক্তি প্রতিষ্ঠানের সর্বত্র, পরিকল্পনার ব্যক্তিটা কি প্রতিষ্ঠানের সর্বত্র। প্রতিষ্ঠানের সব ধরনের কাজ, বিভাগ, উপবিভাগ, এমনকি কর্মসূচিতে পরিকল্পনা বিস্তৃত থাকে। মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে কি করতে হয়, পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সেই জন্য এটা কি সব জায়গায় কি করে প্রভাব বিস্তার করে, আর এই জন্য এটাকে কি বলা হয়, ব্যক্তি বলা হয়। প্রতিষ্ঠানের সকল কার্যাবলী পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকে। প্রতিষ্ঠানের যত কাজ আছে সবগুলো কি পরিকল্পনার মধ্যে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের সকল কাজ পরিকল্পনার অন্তর্ভুক্ত হয় বলে একই বিস্তৃতি সর্বত্র। প্রতিষ্ঠানের সকল কাজ কি অন্তর্ভুক্ত থাকে বলে একে কি বলা হয়, ব্যক্তি বলা হয়ে থাকে। যেহেতু সব জায়গায় কি সব জায়গায় পরিকল্পনা অন্তর্ভুক্ত বলে এটা কি বিস্তৃতি কি সর্বত্র থাকে, এই জন্য এটাকে কি বলা হয়, ব্যক্তি বলা হয়ে থাকে। ঠিক আছে। তারপরে হচ্ছে দক্ষতা। দক্ষতা হচ্ছে প্রতিষ্ঠানে কি দক্ষতা ব্যতীত পরিকল্পনা প্রণয়ন করা যায় না। প্রতিষ্ঠানের দক্ষতা ব্যতীত পরিকল্পনা প্রণয়ন করা যায় না। সুন্দর ও সফল পরিকল্পনা প্রণয়নে ব্যবস্থাপককে অধিক দক্ষ হতে হবে। যদি কি প্রতিষ্ঠানে কি সফলতা আনয়ন করতে চায় বা সফলতা পেতে চায় তাহলে অবশ্যই কি তাকে সফল বা সঠিক বা দক্ষ পরিকল্পনা অবশ্যই প্রণয়ন করতে হবে। দক্ষ পরিকল্পনার মাধ্যমে অধিক কি ব্যবস্থাপক অধিক দক্ষ হতে পারে। পরিকল্পনা একটি বিজ্ঞান ভিত্তিক ও কারিগরি জ্ঞান সম্পন্ন কাজ। পরিকল্পনাটা হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক ও কারিগরি জ্ঞান সম্পন্ন কাজ। স্বল্প দক্ষ ব্যবস্থাপকের দ্বারা পরিকল্পনা প্রণয়ন সম্ভব হয় না। যদি দক্ষতা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থাপকের দ্বারা পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়। তাই পরিকল্পনা প্রণয়নের জন্য অধিক দক্ষতা অপরিহার্য। ঠিক আছে। তাহলে সেই জন্য কি পরিকল্পনা কি দক্ষতার কোনো বিকল্প হবে না। কারণ হচ্ছে পরিকল্পনা যদি দক্ষ না থাকে, ব্যবস্থাপক যদি দক্ষ না থাকে তাহলে কি সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন করতে পারবে না। আর সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন করতে না পারলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কি অর্জন করা সম্ভব হবে না। ঠিক আছে। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে তথ্য নির্ভরতা। তথ্য নির্ভরতা হচ্ছে বাস্তব ও আধুনিক পরিকল্পনা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে কি করা হয়, পরিকল্পনার উপর ভিত্তি করে প্রণীত হয়।
তথ্য নির্ভরতা হচ্ছে প্রতিষ্ঠানের যে বাস্তব ও আধুনিক পরিকল্পনা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে কি করা হয়, প্রণয়ন করা হয়ে থাকে। কারণ হচ্ছে পরিকল্পনা কি কোনো কাল্পনিক কিছু নয়, ঠিক আছে, সেটা কি অবশ্যই বাস্তব ভিত্তিক হইতে হবে এবং সেটা কি বর্তমান সময়ের সাথে কি মিল থাকতে হবে। কারণ হচ্ছে যদি বাস্তবের সাথে এবং বর্তমান সময়ের সাথে মিল না থাকে, নমনীয় না হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি পরিকল্পনা এই প্রণয়ন কি হবে, ব্যর্থ হবে। আর ব্যর্থ হলে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা কি হবে, অর্জিত না হয়ে সেটা কি হয়ে যাবে, ব্যাহত হয়ে যাবে। সেই জন্য সেটা অবশ্যই বাস্তব ও আধুনিক পরিকল্পনার বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে সেটা প্রণয়ন করতে হবে। তথ্যহীন পরিকল্পনা কি পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ যদি কোনো তথ্য উপাত্ত না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি পরিকল্পনা কি হবে না, সফল হবে না, ব্যর্থ হয়ে যাবে। বাস্তবসম্মত তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণীত হয় বলে এটি লক্ষ্যের সাথে সম্পর্কযুক্ত তথ্যের উপর নির্ভর করে। যেহেতু এটা বাস্তবসম্মত তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণীত হয়, এই জন্য কি এটি লক্ষ্যের সাথে সম্পর্কযুক্ত তথ্যের উপর কি করে নির্ভর করে। পরিকল্পনা প্রণয়নের পূর্বে যত বেশি বাস্তব পরিকল্পনা প্রণয়নের পূর্বে যত বেশি বাস্তবসম্মত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে তত বেশি তা ফলপ্রসূ হবে এবং সফল হবে। পরিকল্পনা প্রণয়নের পূর্বে যদি কি তথ্য এবং উপাত্ত সেটা কি হয়, বাস্তবসম্মত হয়, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা যায়, তত বেশি কি হবে, তারা সফল হবে বা লাভবান হবে। ঠিক আছে, তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে কি ধারাবাহিকতা। পরিকল্পনা সারা বছর ধরে প্রতিষ্ঠানের সর্বত্র চলতে থাকে। পরিকল্পনাটা কি ধারাবাহিকভাবে কি চলতে থাকে। এটা কি একটা সময় শেষ হয়, শেষ কাজটা শেষ হওয়ার পরে আবার নতুন করে তারা কি করে পরিকল্পনা প্রণয়ন করে। এই জন্য পরিকল্পনা সারা বছর ধরে প্রতিষ্ঠানের সর্বত্র কি চলতে থাকে। এটা হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। এটি পরিকল্পনা সমাপ্তির পর আরেকটি পরিকল্পনা সেখানে চালু হয়। কারণ হচ্ছে আমি একটু আগে বলছি যে একটা পরিকল্পনা শেষ হওয়ার পরে সেটা কি কখনো বন্ধ হয়ে যায় না বা থেমে থাকে না, সেটা আবার কি হয় নতুন করে আবার তারা কি করে শেষ হওয়ার পরে আবার নতুন করে আরেকটি পরিকল্পনা সেখানে তারা চালু করে। ঠিক আছে, সেই জন্য লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন হয় বলে হয়। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারিত থাকে ততক্ষণ পর্যন্ত পরিকল্পনা প্রক্রিয়া চলতে থাকে। একটা প্রতিষ্ঠানের যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের লক্ষ্য কী থাকবে, নির্ধারিত থাকবে, লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করা থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা কি করবে, পরিকল্পনা প্রক্রিয়া চলতে থাকবে। কারণ হচ্ছে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত, তার লক্ষ্য কি উদ্দেশ্য অর্জিত না হওয়া পর্যন্ত কি পরিকল্পনা প্রক্রিয়াটা চলতে থাকবে। যখন তার লক্ষ্য বা উদ্দেশ্য কি সম্পূর্ণ হবে বা পূরণ হয়ে যাবে, সফল হবে, তখন সেই ক্ষেত্রে কি পরিকল্পনাটা সমাপ্তি হবে। সমাপ্তি হওয়ার পরে আবার সে কি নতুন করে শুরু করবে। এই জন্য এটাকে কি ধারাবাহিকতা বলা হয়। কারণ হচ্ছে এটা কি ধারাবাহিকভাবে কি করতে হয়, কাজটা করতে হয়। তাই পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। সেই জন্য পরিকল্পনাকে কি বলা হয়, একটা ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, 9 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সর্বোত্তম বিকল্প। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বোত্তম বিকল্প। পরিকল্পনা হলো ভবিষ্যতে করণীয় কাজের অগ্রিম নকশা বা সিদ্ধান্ত। সর্বোত্তম বিকল্প, একটা প্রতিষ্ঠান যখন পরিকল্পনা প্রণয়ন করে তখন তাকে অনেকগুলো পরিকল্পনা কি করতে হয়, প্রণয়ন করতে হয়। ঠিক আছে, সেই জায়গা থেকে সে তার প্রতিষ্ঠানের জন্য সব থেকে যেটা ভালো, সর্বোত্তম যেটা ভালো সেটা সে কী করে সেখান থেকে গ্রহণ করে। এই জন্য এটাকে সর্বোত্তম বিকল্প বলা হয়ে থাকে। পরিকল্পনা হলো ভবিষ্যতে করণীয় কাজের অগ্রিম নকশা বা সিদ্ধান্ত। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি বিকল্প নির্ধারণ করে সর্বোত্তম যে বিকল্প সেটা গ্রহণ করা হয়। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কয়েকটা কি করা হয়, পরিকল্পনা প্রণয়ন নির্ধারণ করা হয়, পরিকল্পনা প্রণয়ন করা হয়। সেই জায়গা থেকে সর্বোত্তম বিকল্প যেই পরিকল্পনা আছে সেটা তারা কি করে এখানে গ্রহণ করে। তাই পরিকল্পনাকে সর্বোত্তম বিকল্প বলা হয়ে থাকে। সেই জন্য পরিকল্পনাকে সর্বোত্তম বিকল্প কি বলা হয়, পরিকল্পনা সর্বোত্তম বিকল্প বলা হয়ে থাকে। কেননা কয়েকটি বিকল্প পদ্ধতি নির্ধারণ করে সেগুলোর মধ্যে হতে সর্বোত্তম বিকল্পটি গ্রহণ করা হয়ে থাকে। কেননা কয়েকটি বিকল্প পদ্ধতি আছে সেটা কি নির্ধারণ করে সেগুলোর মধ্যে থেকে তারা কি করে তাদের সর্বোত্তম যে বিকল্প সেটা তারা কি করে গ্রহণ করে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্ট যেই পয়েন্ট সেটা হচ্ছে নমনীয়তা। নমনীয়তা হচ্ছে পরিবর্তনশীলতা। নমনীয়তা মানে হচ্ছে পরিবর্তনশীলতা, সময় অবস্থা পরিবেশের সাথে কি পরিবর্তন হওয়া, পরিবেশের সাথে পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তনের সাথে সাথে তাকে কি নিজেকে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশের সাথে তাল মিলিয়ে চলা। সময়, অবস্থা, পরিবেশ, পরিপ্রেক্ষিত তার সাথে কি নিজেকে মানিয়ে চলা, এটাই হচ্ছে নমনীয়তা। পরিকল্পনা হলো কার্য সম্পাদনের পূর্বে গৃহীত আগাম নকশা বা সিদ্ধান্ত। পরিকল্পনা হচ্ছে কার্য সম্পাদনের পূর্বে গৃহীত আগাম নকশা বা পরিকল্পনা। ভবিষ্যতের অনুমানযোগ্য ও অনিশ্চিত। ভবিষ্যৎ আমরা জানি সেটা কি, ভবিষ্যৎটা সবসময় কি থাকে, অনিশ্চিত থাকে। সেটা কি, অনুমান যোগ্য। কারণ সেটা কি করা যায় না, ভবিষ্যৎ কখনো কি নিশ্চিত সেটা বলা যাবে না, সেটা কি আন্দাজ করা যাবে না, সেটা কি অনুমান অনুমানযোগ্য। এটার মধ্যে কী করতে হয়, অনুমানের উপর ভিত্তি করে কি করতে হয়, তাকে কাজ করতে হয়। তাই পরিকল্পনার সময় স্থান অবস্থান ভেদে পরিবর্তনযোগ্য হওয়া আবশ্যক। সেজন্য পরিকল্পনার সময় স্থান এবং অবস্থান ভেদে কী করতে হবে, পরিবর্তনযোগ্য হওয়া আবশ্যক, পরিবর্তন করতে হবে। সেটা সময়ের সাথে, স্থানের সাথে এবং কি অবস্থানের সাথে কি পরিবর্তন হইলে তাকেও কি করতে হবে, সেই পরিকল্পনা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, পরিবর্তনের সাথে খাপ খাওয়াইতে পারে এমন পরিকল্পনা প্রণয়ন করা উচিত। পরিবেশের সাথে কি একটা পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে যেটা কি তার সময়ের সাথে, পরিবেশের সাথে তারা কি করতে পারে, সেটা খাপ খাওয়াইতে পারে, সেই সময়ের সাথে সে কি তাল মিলিয়ে চলতে পারে। সেজন্য বলা হয়েছে পরিবর্তনের সাথে খাপ খাইতে পারে এমন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সময়ের সাথে কি পরিবর্তন হইতে পারে এমন পরিকল্পনা তাদেরকে কি করতে হবে, প্রণয়ন করতে হবে। অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা পরিবর্তন যোগ্যতাকে নমনীয়তা বলা হয়। অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা পরিবর্তন যোগ্যতাকে নমনীয়তা বলা হয়। আমি আবার সহজ করে একটু বলতেছি, নমনীয়তা হচ্ছে যে কোনো সময়, অবস্থা, পরিবেশ, পরিপ্রেক্ষিত এটার সাথে কি তাল মিলিয়ে চলা, খাপ খাইয়ে চলা। ভবিষ্যতে কোনো কিছু কি কোনো ভবিষ্যতে কাজ করতে গিয়ে যদি পরিবর্তন করতে হয়, সেই ক্ষেত্রে কি কোনো কাজের পরিবর্তনের সাথে সাথে কি পরিকল্পনা পরিবর্তন করতে হবে। সেই অবস্থা, পরিবেশ, পরিপ্রেক্ষিত এর সাথে খাপ খাইয়ে বা মানিয়ে চলা বা নিজেকে পরিবর্তন করা, সেটাকে কি বলা হয়, সেটাকে নমনীয়তা বলা হয়। পরিশেষে হচ্ছে বলা যায় লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হলে একটি দক্ষ সুশৃঙ্খল পরিকল্পনার কোনো বিকল্প নেই। যদি একটা প্রতিষ্ঠান কি তার লক্ষ্য অর্জন নিশ্চিত করতে চায়, তাহলে কি এক দক্ষ এবং সুশৃঙ্খল এই পরিকল্পনার কোনো কি বিকল্প হবে না। কারণ হচ্ছে অবশ্যই কি দক্ষ এবং সুশৃঙ্খল পরিকল্পনা অবশ্যই তাকে প্রণয়ন করতে হবে। কেননা পরিকল্পনার উপর অন্যান্য কাজের সাফল্য নির্ভরশীল। কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের কি পরিকল্পনার উপর কি করে, একটা প্রতিষ্ঠানের সফলতা এবং বিফলতা সেটা কি করে, নির্ভর করে। সেই জন্য যদি সে দক্ষতার সাথে, সে যদি কি যোগ্যতার সাথে সেই সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারে, তাহলে কি হবে, একটা প্রতিষ্ঠান তার সাফল্য কি নিশ্চিত করতে পারবে। আর যদি না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তার প্রতিষ্ঠান সফলতা বা লক্ষ্য উদ্দেশ্য অর্জন না করে সেটা কি হবে, ব্যাহত হবে। সেই জন্য অবশ্যই কি দক্ষ পরিকল্পনা দরকার। তাহলে এই হচ্ছে পরিকল্পনার বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট আছে। তোমরা পয়েন্টের ভিতরে যা আছে সেটা কি করবা, বিস্তারিত পড়া হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, যাতে সৃজনশীল প্রশ্ন আসলে তুমি বুঝতে পারো। বিশেষ করে হচ্ছে নমনীয়তাটা কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে আসে। আর যেহেতু এটা হচ্ছে রিভিশন ক্লাস, তোমরা সবাই অবগত আছো, এগুলা কি তোমাদের অলরেডি একবার পড়ানো হয়েছে, কলেজেই পড়ানো হয়েছিল। এই অধ্যায়টা অনেক মোটামুটি একটা বড় একটা অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়টা তোমরা সবাই ভালো করে মনোযোগ দিয়ে আবার প্রথম থেকে একবারে ফার্স্ট টু লাস্ট এই অধ্যায় তো পড়বাই, এই বইয়ের সম্পূর্ণ। যদি সামনে কলেজ দেশে পরিস্থিতি ভালো হয়, যদি নাকি কলেজ খুলে যায়, তাহলে সেকেন্ড পেপার তো তোমাদের টেস্ট পরীক্ষা হবে। সেই জন্য তোমরা অবশ্যই সবাই এখন মনোযোগ দিয়ে সেকেন্ড পেপার বইটা পড়বা। আর পরিকল্পনা অধ্যায়টা তো থাকবেই, মাস্ট বি, আসবেই প্রশ্ন। এটার কোনো বিকল্প নাই। এই অধ্যায়টা অনেক বেশি জানা তোমাদের জরুরি। ঠিক আছে, এই জন্য অধ্যায়ের ভিতরে কি আছে খুঁটিনাটি সব কিছু তোমরা ভালো করে পড়বা। এমসিকিউগুলো ভালো করে মুখস্থ করবা, আর অধ্যায়ের ভিতর থেকে এমসিকিউ বুঝে দাগ দিয়ে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে,
আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, আমি বারবার একটা কথা তোমাদের বলতেছি, কারণ হচ্ছে সৃজনশীল প্রশ্ন তুমি যদি ভালো না লিখতে পারো তাহলে কিন্তু তুমি যদি সঠিক আনসার লিখতে না পারো তাহলে তুমি যতই লেখো তোমার কিন্তু নাম্বার কি তুমি বেশি নাম্বার পাবা না, ঠিক আছে? সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই যখন যে অধ্যায়টা পড়াইতেছি তোমরা অবশ্যই বাসায় বসে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা। কিভাবে করবা সেটা হচ্ছে তোমরা আগে উদ্দীপকটা পড়বা, সরি, উদ্দীপক পড়ার পরে হচ্ছে তোমরা প্রশ্নের আনসার নিজে নিজে খুঁজে বের করার চেষ্টা করবা, নিজে নিজে আনসার লেখবা। লেখার পরে হচ্ছে তোমরা বইয়ের পিছনে আনসারগুলো লেখা আছে সেটার সাথে মিলাইয়ে দেখবা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তোমরা প্রশ্নটা লিখবা 10 মার্কের জন্য, আর যদি ভুল হয় তাহলে উদ্দীপকটা আবার পড়বা, প্রশ্নটা আবার পড়ে তারপর তুমি সেটা সঠিকটা বোঝার চেষ্টা করবা, বোঝার পরে তারপর তুমি সৃজনশীল প্রশ্ন লিখবা, ঠিক আছে? এইভাবে তোমরা সবাই প্র্যাকটিস করো, নিজ দায়িত্বে তোমরা পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে টেক কেয়ার করো, পরিবারের সবার টেক কেয়ার করো, যত্ন নাও, ঠিক আছে? খোদা হাফেজ।